আসসালামু আলাইকুম। রিশাদ হোসেন এবং তাওহিদ হৃদয় এই ২ টা প্লেয়ার কখন কোন দিন কোয়ালিটিফুল বোলারদের বিপক্ষে ভালো ব্যাটিং করেছেন? বাংলাদেশ ক্রিকেটে আমরা দীর্ঘদিন ধরে ফিনিশিং এর নিয়ে খুবই কঠিন একটা অবস্থায় আছি যে আমরা ভালো ফিনিশার পাচ্ছি না। মাহমুদুল্লাহ রিয়াদ দীর্ঘদিন সার্ভিস দিয়েছেন, উত্থান-পতন ২ টাই আমরা দেখেছি। মাহমুদুল্লাহ রিয়াদ অনেক ম্যাচ জিতিয়েছেন, আবার অনেক ম্যাচ হারিয়েছেন। কিন্তু তার পরবর্তীতে আমরা যাদের উপর আস্থা রাখলাম, যাদের উপর ভরসা এই মুহূর্তে রাখলাম, তাদের অবস্থান কি? তারা কোন দিকে আছে? এই মুহূর্তে যদি বাংলাদেশ ক্রিকেটে টি-টোয়েন্টি একটা নতুন দল পেয়েছি, সেই দল নিয়ে আমরা আশাবাদী সেই দলটা আসলে ভালো কিছু করবে। সেটাও প্রত্যাশা বা এই দলের ক্যাপাসিটি আছে। কিন্তু কয়েকটা জিনিস আসলে আপনাকে বলতে বাধ্য করবে যে আসলে এই জিনিসগুলো কবে সংশোধন হবে। বিশেষ করে তাওহিদ হৃদয়ের ব্যাটিং এবং রিশাদ হোসেনের ব্যাটিং নিয়ে যদি বলি তাহলে বলতে হবে যে কোয়ালিটিফুল বোলিং। আমরা দেখেছি যখন বড়, বড় টিম ইন্ডিয়া, পাকিস্তান, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এদের মানসম্পন্ন যদি কোয়ালিটিফুল বোলার থাকে তাদের বিপক্ষে তাওহিদ হৃদয় কিংবা রিশাদ হোসেনরা কিন্তু খাপে খায়। পিএসএল এই দেখেন রিশাদ হোসেন কিন্তু ফিনিশিংকে ভালোভাবে ব্যাটিং করতে পারেন নাই। বা তাওহিদ হৃদয়ের আজকের যে ইনিংসটা সেই ইনিংসটার দিকে তাকালে দেখবেন যখন লিটন কুমার দাস সুন্দরভাবে ম্যাচটা সেটআপ করে দিচ্ছিলেন, অ্যাটাক করছিলেন তখন হৃদয়ের ব্যাটের সাথে বল কানেকশন হলেও সেটা ফিল্ডারের হাত বরাবর যাচ্ছে। একই স্টাইলে একই ধাঁচে ব্যাট করে থাকেন। আপনি প্রতিপক্ষ বুঝে বোলিং সেটআপ বুঝে, ফিল্ডিং সেটআপ বুঝে যদি ব্যাট করতে না পারেন, তবে আন্তর্জাতিক ক্রিকেটে আপনি বেশি দিন টিকতে পারবেন না। কিন্তু তাওহিদ হৃদয় সেই দিক থেকে সুপার ফ্লপ। এক স্টাইলে খেলে থাকে, যেভাবে সেই ঘরোয়া লিগে খেলে থাকে সেভাবে আন্তর্জাতিক লেভেলে এসেও খেলতে চায়। সেখানে মাইন্ড গেম যে একটা জিনিস রয়েছে সেটার দিকে তার খেয়াল নাই। যার ফলে তিনি ব্যর্থ হচ্ছেন বারংবার। আজকে যদি লিটন দাসের সাথে একটু সাপোর্টিং রোল প্লে করতো তাওহিদ হৃদয়, একটু যদি জোরও একটা ইনিংস খেলতে পারতো তাহলে হয়তো আজকে জয়ের পাল্লাটা বা জয়টাও আমাদের হতো। আমরা দেখেছি পাকিস্তানের ফিনিশিং রোলে যারা রয়েছিলেন তাদের ব্যাটিং স্টাইল। সাদাব খান কি জোরো ইনিংস খেললেন, সেই ইনিংসের কারণে তো 200+ রান হলো। সো সেই লেভেলের ব্যাট যদি আমরা করতে না পারি তাহলে আমরা তো টি-টোয়েন্টিতে উন্নতি করতে পারবো না। আজকে জাকের আলী একটা ইনিংস খেলেছেন, সাহসী একটা ইনিংস খেলেছেন, ভালো লেগেছে। জাকের আলীর কাছ থেকে এরকম ইনিংস আমরা দেখি, তবে সেটা দেখি যখন ম্যাচ আমাদের হারে, সেই রকম হারা ম্যাচে জাকের আলী এরকম সাহসী ইনিংস দেখান। তারপর হচ্ছে এই মুহূর্তে যদি দেখেন তাহলে ফিনিশিং রোলে যাদেরকে বাংলাদেশ ট্রাই করতেছে, শেখ মেহেদী, রিশাদ কিংবা শামীম একটানা খেলে যাচ্ছেন, তারা কিন্তু ফিনিশিংয়ের যথার্থ খেলতে পারছেন না। আরব আমিরাতের সাথে আমরা খেলা দেখেছিলাম, সেই ম্যাচে আমরা চেঞ্জ করি নাই রান, সেই ম্যাচে আমরা ফার্স্টে ব্যাটিং করেছি, সেই ম্যাচেও কিন্তু ওরা ব্যাটিং পেয়েছে কিন্তু ওরা তাদের মানসম্মত ইনিংস খেলতে পারে নাই। দীর্ঘদিন মাহমুদুল্লাহরা টেনে নিল, সাকিবরা টেনে নিল, এখন কি হবে? এখন যদি শিখতে শিখতে 2 বছর চলে যায় তাহলে তো হবে না। এখন আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুত শিখে নিতে হয়, এক ম্যাচের পরের ম্যাচে শিখে নিতে হয়, কিন্তু এখানে শিখতে এখন লেট করছে বাংলাদেশের ব্যাটাররা। রিশাদ হোসেনের বোলিং ঠিকঠাকই আছে, হয়তো আজকে খরচে বোলিং করছেন, কিন্তু প্রয়োজনে কিংবা চেঞ্জ করার জন্য রিশাদ হোসেনের ব্যাটিংটা খুবই ইম্পর্টেন্ট এই মুহূর্তে টি-টোয়েন্টির জন্য, কিন্তু সেই রিশাদ হোসেন বারবার ব্যর্থ হচ্ছেন। টি-টোয়েন্টি ব্যাটিং যেভাবে করতে হয় বা ব্যাটে যেভাবে রান বন্যা বইয়া দিতে হয় বা একটা জোরো ইনিংস খেলতে হয়, সেরকম ইনিংস তার ব্যাট থেকে দেখতে পারছি না। আর শেখ মেহেদীকে তো ব্যাটার মনেই হয় না। তো এই লেভেলের যদি ব্যাটিং কোয়ালিটি থাকে টি-টোয়েন্টিতে ভালো করা যাবে না। এখান থেকে শিখতে হবে, দ্রুত শিখতে হবে। ব্যাটিং কোচ রেখে কি লাভ যদি এটা দ্রুত উন্নতি না হয়? সেকেন্ড ম্যাচে কি করবে জানি না, তবে এই ম্যাচ দেখে আসলে এই 2-1টা প্লেয়ারের ব্যাটিং অ্যাপ্রোচ দেখে খুবই খারাপ লাগলো। তবে অভিনন্দন হাসান আলীকে, মনে হলো যে 17 রানে হাসান আলী দুর্দান্তভাবে 5টা উইকেট নিলেন তিনি আজকে।